এই ভিডিওর আগের পার্টে এই চ্যাপ্টারের আগের অংশগুলো আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা পরিণমন থেকে আলোচনা করব। এখানে বেশ কিছু কনসেপ্ট ছোট ছোট করে দেওয়া আছে, মানে পরিণমন, বিবর্তন, এই জিনিসগুলো যেগুলো বিকাশের সাথে ভীষণভাবে রিলেটেড, সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা আসতে পারে, মনোবিদ্যায় পরিণমন শব্দ ও ধারণাটি প্রথম প্রয়োগ করেন আমেরিকান মনোবিদ আর্নল্ড গেসল। ভীষণ ইম্পর্ট্যান্ট। তার এই যে ম্যাচুরেশন থিওরি বা পরিপক্কতা তত্ত্ব, এখানে তিনি জিনের গুরুত্বের কথা বলেছেন, অর্থাৎ আমাদের মানব বিকাশে বংশগতির বা নির্দিষ্টভাবে জিনের যে গুরুত্ব, সেটা নিয়ে উনি এই পরিপক্কতা তত্ত্বে আলোচনা করেছেন। এখানে বেশ কিছু সংজ্ঞা লেখা আছে, যেমন মনোবিদ গেসল সর্বপ্রথম পরিণমনের ধারণাটি তুলে ধরেন এবং মনোবিদ আর্নল্ড গেসল এখানে বলেছেন পরিণমন হলো জীবের জিনগত সক্রিয়তার প্রভাবসমূহের সর্বমোট যোগফল, যা স্বনিয়ন্ত্রিত সময়কালের মধ্যেই ক্রিয়া করে। অর্থাৎ এই যে ম্যাচুরেশন, এটা আর কিছুই নয়, জীবের যে জিনগত সক্রিয়তা তার প্রভাব এবং সেই প্রভাবের সর্বমোট যোগফল, যেটা কি করে স্বনিয়ন্ত্রিত সময়কালের মধ্যে ক্রিয়া করে। অর্থাৎ সেলফ লিমিটেড লাইফ সাইকেলের মধ্যেই পরিণমন কিন্তু ক্রিয়া করবে। এরপরে মনোবিদ গ্যারি এবং কিংসলের মতে পরিণমন হলো এমন এক প্রক্রিয়া যেখানে আচরণ পরিবর্তিত হয় বৃদ্ধি এবং দৈহিক সংগঠনের দ্বারা। অর্থাৎ এই যে ম্যাচুরেশন, এটা মেনলি এমন একটা প্রক্রিয়া যেখানে আচরণের পরিবর্তন হয়। কিসের মাধ্যমে? এক হচ্ছে বৃদ্ধি আর দৈহিক সংগঠনের দ্বারা। আমাদের যে গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার যেটা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের বৃদ্ধি যতটা হচ্ছে সেটার দ্বারা আমাদের বিহেভিয়ারে, ব্যবহারে যে পরিবর্তন দেখা যাচ্ছে, সেটাকেই পরিণমন বলে। এরপরে আরও দুটো সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলোও ইম্পর্ট্যান্ট, এগুলো পড়তে হবে। এরপরে এখানে বিবর্তন নিয়ে কিছু কথা লেখা আছে, যেমন বিবর্তন বা ইভলিউশন একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো আনফোল্ড বা উন্মোচন। এখানে বিবর্তন বলতে কি বোঝায়? আমরা জানি আমরা যখন বহু যুগ আগে এপ ছিলাম, সেখান থেকে এখন আমরা মানুষে পরিণত হয়েছি এবং উন্নত মানুষে পরিণত হয়েছি। তো এটাকেই বিবর্তন বলে, এটাকেই ইভলিউশন বলে। আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের যে সমস্ত দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটাতে হয় আমাদের টিকে থাকার জন্য, সেটাকেই বেসিক্যালি বিবর্তন বলে। এখানে বৃদ্ধি, পরিণমন আর বিবর্তনের কিছু পার্থক্যকে আলোচনা করা হয়েছে। এগুলো ভীষণ সহজ, একবার পড়ে নিলেই এটা মনে রাখা যায়। তো এটা আমি বোঝাচ্ছি না, আর এটা পড়লেই তোমরা বুঝতে পারবে, যেহেতু এই প্রত্যেকটা কনসেপ্টকে আমি ছোট ছোট করে পড়িয়ে দিয়েছি অলরেডি, তো তোমরা এটা একবার পড়লেই বুঝতে পারবে। এরপরে আমরা দেখব বংশগতি ও জিনের গুরুত্ব। আমরা প্রত্যেকেই জানি একজন যখন জন্মায়, সে তার পরিবার থেকে বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তো এই যে বৈশিষ্ট্যগুলো সে পায় কোথা থেকে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে জিনের কিন্তু ভূমিকা অনেক বেশি থাকে এবং বংশগতি অর্থাৎ হেরিডিটিরও ভূমিকা আমরা দেখতে পাই। এখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন জেনোটাইপ আর ফেনোটাইপ। এই দুটো কি জিনিস? জেনোটাইপ হচ্ছে আমাদের জিনের যে ম্যাটেরিয়ালটা বা যে উপাদানটা যেটা আমরা বহন করছি, আর ফিনোটাইপ কি? সেটারই যখন ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে, অর্থাৎ সেটাকে যখন আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, পর্যবেক্ষণ করতে পারছি এবং পরিমাপ করতে পারছি। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো একটি বাচ্চার মায়ের চোখের রং হলো গ্রিন কালার, ঠিক আছে, আর তার বাবার চোখের রং হলো ব্ল্যাক। এবার আমরা সেই বাচ্চাটির মধ্যে দেখতে পাবো যে ইদার ওর গ্রিন কালারের চোখ হচ্ছে বা ব্ল্যাক কালারের। তো ধরো বাচ্চাটার চোখের রং হলো ব্ল্যাক। এবার এই যে বাচ্চাটার চোখের রং কালো হলো,
এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে বলা হবে ফিনোটাইপ, অর্থাৎ যে জিনের উপাদানটা আমরা পর্যবেক্ষণ করতে পারছি, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটাকে ফেনোটাইপ বলা হবে। তাহলে জেনোটাইপ কি? এই যে গ্রিন কালারের মায়ের চোখ, এটা কিন্তু বাচ্চাটা বহন করছে। এরপরে কিন্তু বাচ্চাটার নেক্সট জেনারেশনে গ্রিন কালারের কারোর চোখ হতেই পারে, অর্থাৎ বাচ্চাটার যে বাচ্চা হবে তার গ্রিন কালারের চোখ হতেই পারে, একটা পসিবিলিটি রয়েছে। তার মানে কি, এই বাচ্চাটা কিন্তু এই গ্রিন কালারের চোখের জিনটা বহন করছে, কিন্তু সেটা এক্সপ্রেসড হয়নি, সেটা বাচ্চাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই নয় বাচ্চাটা কিন্তু ওর মায়ের যে কোয়ালিটিটা সেটাকে বহন করছে না, সেটা কিন্তু নয়। তো এই যে যেটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার ফ্যামিলির কারোর আছে, অর্থাৎ মা বা বাবা কিংবা তার মা বাবার যে সম্পর্কিত যে বংশ, অর্থাৎ দাদু দিদা, এদের মধ্যে কারোর কোনো কোয়ালিটি যেটা বাচ্চাটা বহন করছে সেটাকে জেনোটাইপ বলা হবে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, বাচ্চাটার মধ্যে এক্সপ্রেসড হয়নি। আর যেটা এক্সপ্রেসড হলো, যেটাকে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, সেটাকে ফেনোটাইপ বলা হয়। এরপরে বংশগতির মধ্যে যেটা পড়তে হবে, এই যে আমরা জানি মেল রিপ্রোডাক্টরি সেল আছে আর ফিমেল রিপ্রোডাক্টরি সেল বা পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ, এখান থেকে একটা ভ্রূণের সৃষ্টি হয়। এবার এই জনন কোষের মধ্যে কি কি থাকে আমরা সেগুলো দেখব, যেমন ক্রোমোজোম, জিন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এবার স্টাডি করব। যেমন ফার্স্টেই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি? আমাদের প্রত্যেকের বডি কি নিয়ে গঠিত? এক একটা কোষ নিয়ে গঠিত। এই যে কোষটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বডি, অসংখ্য কোষ নিয়ে গঠিত। এই কোষের ভিতরে বেশ কিছু ম্যাটেরিয়াল থাকে, তার মধ্যে জিন একটা এবং ক্রোমোজোম একটা, আরও অনেক কিছু থাকে। আমরা যখন আগের সেমিস্টারে কোষের স্ট্রাকচারটা জেনেছিলাম তখন আমরা জেনেছি কোষের ভিতরে প্রায় অসংখ্য পদার্থ থাকে, যেমন নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তো ঠিক সেরকমই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। তো এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকছে, এটা কি করে ক্রোমোজোম? আমরা জানি প্রত্যেকের বডিতে সেলের মধ্যে 46 করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 পেয়ার্স। কিন্তু আমাদের যে সমস্ত গ্যামেট সেলগুলো আছে, অর্থাৎ যে সেক্স সেলসগুলো আছে, যেমন স্ত্রীদের ক্ষেত্রে এগ বা ডিম্বাণু এবং ছেলেদের ক্ষেত্রে স্পার্ম বা শুক্রাণু, তো এই কোষগুলোতে কিন্তু 23 পেয়ারে আমাদের ক্রোমোজোম থাকে না। এই কোষগুলোতে আমাদের 23টা করে ক্রোমোজোম থাকে, পেয়ারে, জোড়ায় কিন্তু থাকে না, 23 করে ক্রোমোজোম থাকে। তাহলে একটা মানুষ, হিউম্যান, তার মধ্যে যে সেলগুলো আছে, সেলের ভিতরে যে ক্রোমোজোম আছে সেটা 46টা করে ক্রোমোজোম, অর্থাৎ 23 পেয়ার্স। কিন্তু এই মানুষটার যে সমস্ত সেক্স সেলসগুলো আছে বা যেটাকে গ্যামেট বলে, যেমন এটা যদি মেল হয় এর হচ্ছে স্পার্ম, তো এই স্পার্মগুলো কতগুলো ক্রোমোজোম কনসিস্ট করে? 23টা করে। এটা কিন্তু আর পেয়ার নয়, মানে 46 নয়, কিন্তু 23 ক্রোমোজোম এই সেক্স সেলস, বা ছেলেদের ক্ষেত্রে স্পার্ম, মেয়েদের ক্ষেত্রে এগ বা যেটাকে বাংলায় বলে ডিম্বাণু, বা ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, এখানে কিন্তু 23 করে ক্রোমোজোম থাকে, 46টা নয় বা 23 পেয়ার নয়, 23 করে ক্রোমোজোম। বাকি প্রত্যেকটা সেলে আমাদের 23 পেয়ারে, জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। এরপরে আমরা দেখব জিন কি। তাহলে জিনের বিষয়ে অনেক কিছুই বললাম। জিন হচ্ছে আমাদের যে কেমন দেখতে হবে, মা বাবার থেকে যাবতীয় যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি সেগুলো জিনের মধ্যে থাকে, অর্থাৎ আমাদের গায়ের রং কেমন হবে, আমাদের আকার কেমন হবে, উচ্চতা,
গড়ন, চোখ, মুখ, চুল ইত্যাদি সমস্ত কিছু একটা ব্যক্তিত্ব গঠনের জন্য যা যা প্রয়োজন জিন সেইগুলোকে বহন করে। ডিএনএ কি? ডিএনএর ফুল ফর্মটা পড়বে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। ডিএনএ বেসিক্যালি আমাদের এই জিনিসটার মতো দেখতে হয় ডিএনএ। ডিএনএ থাকে জিনের মধ্যে 2 প্রকার সূক্ষ্ম দড়ি বা লম্বা সুতোর মতো, ঠিক এরকম পেঁচানো মতো ডিএনএ হয়। তো এখানে কি হয়, আমাদের এই জেনেটিক কোডগুলোকে ডিএনএ ক্যারি করে। এই রকমভাবে কোডগুলো মেনলি থাকে আমাদের ডিএনএর মধ্যে। এরপরে আমরা দেখব বংশগতি সঞ্চারের পদ্ধতি। আমি আগেই বললাম যে আমাদের 46 করে ক্রোমোজোম থাকছে প্রত্যেকটা সেলে। স্ত্রী জনন কোষেও 23 জোড়া নয়, 23টা ক্রোমোজোম থাকে। তো এখানে 23টা ক্রোমোজোম যেটা স্ত্রী থেকে আসছে, আর 23টা ক্রোমোজোম যেটা শুক্রাণু অর্থাৎ পুরুষ দেহ থেকে আসছে, সেটা মিলে একসাথে 46টা ক্রোমোজোম তৈরি হয়। মহিলাদের মধ্যে XX ক্রোমোজোম থাকে আর পুরুষদের মধ্যে XY। তো এই যে জাইগোটটা ফর্ম হচ্ছে, এখান থেকে মহিলাদের মধ্যে থেকে একটা X ক্রোমোজোম চলে আসছে। এরপর ছেলেদের মধ্যে থেকে যে ক্রোমোজোমটি আসবে সেটি ডিসাইড করবে বাচ্চাটার সেক্স, অর্থাৎ বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে। তো এখান থেকে যদি X আসে ক্রোমোজোম, তাহলে এই শিশুটি একটি মেয়ে হলো। কিন্তু ছেলেদের থেকে যদি Y আসে, তাহলে কিন্তু এই শিশুটি একটি ছেলে হবে। তো এইভাবে আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি ভ্রূণের। মেয়েদের থেকে বা স্ত্রী জনন কোষ থেকে 23টা ক্রোমোজোমের মধ্যে একটি X ক্রোমোজোম আসবে, আর ছেলেদের জনন কোষে 23টা ক্রোমোজোমের মধ্যে একটি X বা Y ক্রোমোজোম আসবে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মোনোজাইগটিক আর ডাইজাইগটিক টুইনস কি। এখানে ডাইজাইগটিক হবে কথাটা, শুধু জাইগটিক লিখেছে। যাই হোক, মোনোজাইগটিক টুইনস মানে হলো মোনো অর্থাৎ এক, মোনো কথাটার অর্থ এক। তো এখানে কি হয়, একটা ফার্টিলাইজড এগ থেকে বা একটাই ডিম্বাণু থেকে যখন সেটা দুটো সেপারেট এমব্রোজে বা দুটো সেপারেট ভাবে ভাগ হয়ে যায় একটা ডিম্বাণু থেকেই, সেখান থেকে কি হয়, দুটো বাচ্চার জন্ম হয়। তাদের দেখতেও এক হয়, তাদের ডিএনএও সেম হয়। একটা ডিম্বাণু থেকেই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে মাটার যে ডিম্বাণুটা সেটা একটি, সেই একটি ডিম্বাণুতেই দুটি বাচ্চা হচ্ছে। তো এটাকে মোনোজাইগটিক টুইনস বা আইডেন্টিক্যাল টুইনস বলা হবে। এদের দেখতে কিন্তু এক হবে একদম, আর এদের যে লিঙ্গ সেটাও কিন্তু এক হবে, অর্থাৎ দুটোই ছেলে হবে কিংবা দুটোই মেয়ে হবে। আর ডাইজাইগটিক টুইনস কি, যেটাকে ফ্রেটার্নাল টুইনসও বলে। এখানে দুটো সেপারেট এগ বা ডিম্বাণু থেকে বাচ্চা জন্মগ্রহণ করছে। তো এখানে 50% ডিএনএ তারা শেয়ার করে, আর এদের দেখতে সিমিলার হয় কিন্তু একদম আইডেন্টিক্যাল বা হুবহু এক দেখতে হয় না। আর এরা একই লিঙ্গ হতে পারে, দুটো বাচ্চা অর্থাৎ দুটো শিশু ছেলেও হতে পারে, কিংবা একটি শিশু ছেলে আর একটি শিশু মেয়েও কিন্তু জন্মগ্রহণ করতে পারে। তো ডাইজাইগটিক, ডাই কথার অর্থ দুই, অর্থাৎ দুটো ডিম্বাণু একই সাথে ফার্টিলাইজড হচ্ছে, বা একসাথে না হলেও যেটা সিবলিংসদের মধ্যে আমরা দেখে থাকি, মানে ভাই বোনদের মধ্যে, তারাও কিন্তু ডাইজাইগটিক টুইনস হয়। অর্থাৎ আলাদা আলাদা সময়ে ডিম্বাণু ফার্টিলাইজড হচ্ছে, কিংবা দুটো ডিম্বাণু আলাদা, সেখান থেকে দুটো বাচ্চা জন্মাচ্ছে। কিন্তু মোনো কথার অর্থ এক, অর্থাৎ একটি মাত্র ডিম্বাণু থেকে যখন দুটি বাচ্চা জন্মাচ্ছে সেটাকে মোনোজাইগটিক টুইনস বলা হবে, যাদের দেখতেও এক হবে, যাদের লিঙ্গও এক হবে। এবার সোজা এখানে চলে যাব ব্রনফ্রেন্ড ব্রেনারের ইকোলজিক্যাল মডেলে।
তো পরিবেশগত প্রাসঙ্গিক দৃষ্টিকোণ মডেল এটাকে বলা হয়। এখানে ব্রনফ্রেন ব্রেনার একটা মডেল দিয়েছিলেন। এই যে একটা শিশু বড় হয়ে ওঠে, তার আশেপাশের পরিবেশ সেটার কিন্তু বেশ ভূমিকা একটা থাকে গুরুত্বপূর্ণ। যেমন শিশুটি যখন জন্মাচ্ছে, তার সবথেকে প্রথমে তার মা বাবা এবং ফ্যামিলির সাথে তার ইন্টারাকশন হচ্ছে। তাদের আচার আচরণ বা তাদের বিচারধারা কিন্তু বাচ্চাটার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। তো এই যে প্রত্যেকজন আমাদের লাইফে যারা আছে, আমরা যাদের সাথে ডেইলি কনভারসেশন করি বা মাঝে মাঝে আমরা কনভারসেশন করি, মাঝে মাঝে আমরা এদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এই প্রত্যেকের কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই জিনিসটাকেই ব্রনফ্রেন ব্রেনার বিভিন্ন সিস্টেমে ভাগ করেছিলেন। যেমন উনি ফার্স্ট রেখেছিলেন মাইক্রো সিস্টেমকে। মাইক্রো সিস্টেম কি? একদম কাছের যে সমস্ত পরিবেশ, অর্থাৎ যখন কোনো একটা শিশু জন্মাচ্ছে, সে সবার প্রথম যার সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা যার সাথে তার সাক্ষাৎ হচ্ছে, তো সেটা কে হতে পারে? তার পরিবার হতে পারে, শিক্ষক হতে পারে, বন্ধু, প্রতিবেশী, যাদের সাথে শিশুটা ভীষণ ঘনিষ্ঠ। তো এই যে লোকজন বা এই যে পরিবেশটা, এটাকে মাইক্রো সিস্টেম বলা হবে শিশুটার। মেসো সিস্টেম কি? এটাতে পরে আসছি, তার আগে আমরা এক্সো সিস্টেম পড়ব। এক্সো সিস্টেম হচ্ছে যাদের সাথে আমাদের রোজ দেখা হয় না, কিন্তু মাঝে মাঝে এদের সাথে কথাবার্তা হয়। যেমন ধরো, এই শিশুটার মা বাবার কলিগসরা, তাদের সাথে কিন্তু শিশুটার রোজ দেখা হচ্ছে না, তার মা বাবার রোজ দেখা হচ্ছে, সেটা মা বাবার মাইক্রো সিস্টেমের আন্ডারে পড়বে। কিন্তু শিশুটার মা বাবার কলিগস বা কাজের জায়গার লোকজন কিন্তু এক্সো সিস্টেমের আন্ডারে পড়বে, যেহেতু শিশুটার মা বাবার কলিগসদের সাথে রোজ কথাবার্তা হচ্ছে না, মাঝে সাঝে দেখা হয়। কোনো ফ্যামিলি ফাংশন হলে সেখানে যদি ইনভাইটেড থাকে, তো সেখানে দেখা হলো মাঝে মধ্যে। এছাড়া দূর সম্পর্কের কোনো আত্মীয়, তারাও এক্সো সিস্টেমের আন্ডারে পড়বে, যাদের সাথে আমাদের রোজ দেখা হয় না, রোজ কমিউনিকেশন হয় না, মাঝে মাঝে কমিউনিকেশন হয়। এইবার এই যে মাইক্রো সিস্টেম আর এক্সো সিস্টেম দুজনের সাথে যেভাবে কমিউনিকেট করে, সেটাকে আমরা মিজো সিস্টেম বলি। যেমন ধরো, এই যে শিশুটার মাইক্রো সিস্টেমে যারা পড়ছে আর এক্সো সিস্টেমে যারা পড়ছে, তারা দুজনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেটা হলো শিশুটার মেসো সিস্টেম। যেমন আরেকটু সহজ করে বলি, শিশুটার মা বাবা কি হবে? কোন সিস্টেমের আন্ডারে পড়বে? মাইক্রো সিস্টেমের আন্ডারে। আর আমি বললাম এক্সো সিস্টেমে পড়ছে কারা? দুঃসম্পর্কের আত্মীয়, এরা পড়ছে শিশুটার এক্সো সিস্টেমের আন্ডারে। এবার শিশুটার মাইক্রো সিস্টেম, অর্থাৎ শিশুটার মা কিংবা বাবা শিশুটার এক্সো সিস্টেমের সাথে কিভাবে কথাবার্তা বলছে, তাদের কাছে শিশুটার এক্সো সিস্টেমের অবস্থান কোথায়, অর্থাৎ তারা কীরম চোখে দেখছে। যেমন শিশুটার মা বাবা এই বাচ্চাটির দূরসম্পর্কের এক আত্মীয়কে কিভাবে তার সাথে কনভারসেশন করছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এটা শিশুটার মিজো সিস্টেম। অর্থাৎ মাইক্রো সিস্টেম আর এক্সো সিস্টেম যেভাবে কমিউনিকেট করে, সেটা হলো মিজো সিস্টেম। বোঝা গেছে? এরপরে হচ্ছে ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম কি? যেটা অনেকটা বড় হবে। তো ম্যাক্রো সিস্টেম হলো শিশুটার ভাবনা চিন্তা, লক্ষ্য, অর্থাৎ সে বড় হয়ে কি হতে চায়, ধ্যান ধারণা, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাক্রো সিস্টেমের আন্ডারে পড়বে। এমনকি সোশ্যাল মিডিয়া বা মাস মিডিয়া, যেটা অনেকটা বড় কিন্তু শিশুটাকে ইনফ্লুয়েন্স করছে, সেটা ম্যাক্রো সিস্টেমের আন্ডারে পড়বে। তাহলে যে সাংস্কৃতিক পটভূমিটা, অর্থাৎ আমাদের যে রিলিজিয়ান আছে, সেটাও কিন্তু ম্যাক্রো সিস্টেমের আন্ডারে পড়বে, যেটা অনেকটা বড়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ম্যাক্রো সিস্টেম, যেটার মধ্যে থেকে শিশুটা বড় হয়। এরপরে ক্রোনো সিস্টেম কি? ক্রোনো সিস্টেম সব থেকে বড়। ক্রোনো সিস্টেমে বেসিক্যালি কোনো একটা বাচ্চার জীবনে ঘটে যাওয়া যে ছোট বড় ঘটনাগুলো, সেগুলো প্রত্যেকটা ক্রোনো সিস্টেমের আন্ডারে পড়বে।
ধরো পাস্টে বা অনেক বছর আগে কোনো একটা লোক অনেক ইকোনমিক্যাল বার্ডেনের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ তার অনেক ধার দেনা এই সমস্ত কিছু হয়েছে। তো সেই সময় ওই লোকটি অনেক কিছু শিখেছে লাইফে, অনেক কিছু রিয়েলাইজ করেছে, এক্সপিরিয়েন্স করেছে। এই ঘটনাটা বা এই ফেজটা ওই মানুষটার লাইফে কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলেছে। তো এই রকম কোনো ঘটনা যেটা আমাদেরকে চেঞ্জ করে দেয়, যেটা আমাদের পাস্টে ঘটে যাওয়া কোনো বড় ইভেন্ট যার জন্য আমরা অনেকটা শিখেছি, বুঝেছি, এই প্রত্যেকটা জিনিস ক্রোনো সিস্টেমের আন্ডারে পড়বে। যেমন যদি কোনো শিশুর বাবা মার বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে সেই ফেজটা শিশুটার জন্য ভীষণ দুঃখের। আর এই ফেজটার মধ্য দিয়ে যেতে যেতে কিন্তু শিশুটা অনেক কিছু শেখে, অনেক কিছু রিয়েলাইজ করে, যেটা ক্রোনো সিস্টেমের আন্ডারে পড়বে। এরপরে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় ভারতীয় পরিবেশগত মডেলটা, বাট তোমরা এটা রিডিং পড়তে পারো শুধু। এখানে এগুলোও বিশেষ একটা ইম্পর্টেন্ট নয়। এখানের মধ্যে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, ব্যক্তির বিকাশ ইজ ইকুয়াল টু বংশগতি ইনটু পরিবেশ। অর্থাৎ বংশগতি আর পরিবেশ এই দুটো মিলিয়ে কোনো একটা ব্যক্তির বিকাশ ঘটে। এখানে এই প্রত্যেকটা স্তরকে পড়বে বা যে পর্যায়গুলো আছে, কে কে কোন কতগুলো পর্যায় দিয়েছে এই প্রত্যেকটা নাম মনে রাখবে। এর মধ্যে হারলকেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে উনি 10টা পর্যায় দিয়েছিলেন বা 10টা স্তর দিয়েছিলেন। আর ইম্পর্টেন্ট হচ্ছে আর্নেস্ট জোন্স, এখানে 4টে পর্যায়ে উনি ভাগ করেছেন, ভীষণ ইম্পর্টেন্ট।